কি ওই যে অরবিট নাম্বার যেটা সেটাই অরবিট বা প্রধান শক্তি স্তর এগুলো হচ্ছে খুব ইজি জিনিস, তাই না? প্রধান শক্তি স্তর এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 2 3 4 এরকম, রাইট? তারপর খেয়াল করো আমরা যদি বলি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এগুলোর মান কিরকম হয়? 1 2 3 4 জানি আমরা, একটু আগেও দেখায় আসছি। এল এর মানটা কিরকম হয়? 0 থেকে n-1 পর্যন্ত। আমি এগুলো আলাদা ডিটেলসে দেখাবো, সমস্যা নেই, একটা চার্ট আছে আমার কাছে, ওই চার্টে আমি এক্সপ্লেন করব। বাট আশা করি বুঝতে পারতেছো যে সাপোজ আমার যদি মানটা হয় 3, তখন এল এর মান কত হবে? n যদি 3 হয়, এল কত হবে? 0 হবে, 1 হবে, 2 হবে, এরকম। আচ্ছা, তারপর দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, সেটা হচ্ছে -l থেকে +l পর্যন্ত। এটা এখানে সংখ্যা রেখাটা কেন দিচ্ছি? তার কারণ সংখ্যা রেখা দিয়ে জিনিসটা আসলে বোঝাটা সবচেয়ে বেশি ভালো যায়। ধরো তোমার এল এর মানটা 3 আসলো, ধরো, তখন এম এর মানটা কত হবে? এই যে -3 থেকে +3 পর্যন্ত। তার মানে কত কত হবে মানটা? -3 হবে, -2 হবে, -1 0 1 2 3, এই 6টা হবে তখন এম এর মান। ঠিক আছে, সো এই ব্যাপারটাই যে এম এর মানটা হচ্ছে -l থেকে l+l পর্যন্ত, এভাবে বের করি। আর স্পিন কোয়ান্টাম নাম্বার তো এইভাবে, যে আমরা জানি এটা তো সবচেয়ে সহজ, +12 আর হচ্ছে যে -12, তার মানে ইলেকট্রন ঘড়ি কাঁটার দিকেও ঘুরতে পারে, বিপরীত দিকেও ঘুরতে পারে, এভাবে আমরা +12 আর -12 পাবো। হ্যাঁ ভাইয়া, সব এক্সপ্লেন করবো মাহিন, তুমি একটু আমার মনে হয় পরের পেজগুলো দেখো, তাহলে আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো অরবিটালের ব্যাপারটা, এটা জাস্ট ছবিটা দেখার জন্য। আমরা তো জানি যে এইভাবে কি কে এল এম এন এরকম নাম দেওয়া হয়েছে। তারপর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কতটা? 2n², যেখানে n এর মান কি 1 2 3 4 এরকম। আর এগুলা কি আমাদের অরবিটাল, এস অরবিটাল থাকে একটা, পি অরবিটাল থাকে তিনটা, ওই যে পি এক্স, পি ওয়াই, পি জেড, তাই না? তাহলে এটা থাকে একটা, এটা থাকে তিনটা, এটা থাকে কয়টা? পাঁচটা, আর এটা থাকে 7টা। সো এগুলাই আসলে কি ইলেকট্রনের অবস্থান। হ্যাঁ, ইলেকট্রনের অবস্থান মানে কি? আপনি এখানে কি কি বের করতেছেন? আপনি এখানে বের করতেছেন বেসিক্যালি হচ্ছে ওর থাকার সম্ভাবনাটা কোথায়। প্রধান শক্তি স্তর যতটুকু আইডিয়া দেয়, পরের শক্তি স্তরগুলো আরো ভালো আইডিয়া দেয়। চিত্র লাগবে তুমি? আচ্ছা, চিত্র কথা যদি বলি, ভর্তি পরীক্ষা এরকম আসছে, এস অরবিটাল বা পি অরবিটাল কিরকম একে দেখাও, আসছে। সো চিত্র বাকিগুলো লাগবে না, আসলে পরীক্ষা আসলে এসআরপি আসবে আশা করি, এসআরপিটা মনে রাখলেই হবে। আচ্ছা, এবার আসো এখানে আমরা একটু হিসাব নিকাশগুলো বুঝবো। ঠিক আছে, যে ইলেকট্রন আসলে কোথায় কতটা থাকবে, কেন থাকবে, এই হিসাব নিকাশগুলো আমরা এখানে বুঝবো, খুব মনোযোগ দিয়ে শুনবো। দেখো, আমি একটা জাস্ট এক্সপ্লেন করি, চারেরটা আমরা সবাই একসাথে করব। প্রধান শক্তি স্তর যদি n = 1 বা 2 হয়, l এর মান কি কি দেখো? 1 হলে শুধু 0, ওই যে n-1, আর যদি 2 হয় তাহলে 0 হবে, 1 ও হবে। তার মানে উপস্তর কি? উপস্তরটা খেয়াল আছে নাকি দেখো, উপস্তরটা এই যে এস পি ডি এফ, এই উপস্তরের জন্য এল এর মান হচ্ছে যথাক্রমে 0 1 2 3, এটাই হচ্ছে এসপিডিএফ এর হিসাব। এস এর জন্য হচ্ছে 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3। তাহলে খেয়াল করো এবার এখানে আলটিমেটলি এটা কি কি পাবা? 2s আর 2p। তাহলে উপস্তরের সংখ্যা কয়টা? 1s মানে একটা, 2s 2p মানে দুইটা, এখানে তিনটা, তাই না? ইজি। তারপর হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, এবং সেটা তো আমরা দেখলামই, ওই যে -l থেকে +l পর্যন্ত। এই যে দেখছো এখানে যে এটা আমি 3 পাইছি, হ্যাঁ 3d যেহেতু, এই জন্য সরি, এটা যেহেতু d 2 পাইছি, এই জন্য কি আসছে -2 -1 থেকে 2 পর্যন্ত। তাহলে অরবিটাল সংখ্যা কয়টা? আবার অরবিটাল সংখ্যা খেয়াল করছো কয়টা আছে? এখানে একটা, এখানে কয়টা? এইটা একটা, আর px py pz তিনটা। সো 3 আর 1 এ 4। এই যে এই হিসাবটা কিন্তু আমি আগের পেজে দেখা আসছি, যে 1 3 5 7 এর যে হিসাবটা দেখাইছি না, দেখছো? 1 3 5, তার মানে পরেরটা আমার মনে হয় সবাই বলতে পারবে এখন, তাই না? 1 3 5 7, পরেরটা লেখার আগেই বলে দেওয়া যায়। আচ্ছা, তারপর আমরা কি বের করতেছি দেখো, এই যে এক একটা অরবিটালে ইলেকট্রন কয়টা থাকতে পারে, উপস্তরে ইলেকট্রন সংখ্যা। হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা দেখো, আমরা ইলেকট্রন বিন্যাসের সময় কি করি? এগুলা করি না কাজ? s², p এ 6টা দেই, d এ 10টা দেই, f এ 14টা দেই, এগুলা দেই না? এই হিসাবটাই আসলে এখানে আছে, এই যে 2 6 10। তার মানে পরেরটা কি হবে? পরেরটা হবে 2 6 10 14, এভাবে। আর এটা কি ফর্মুলা? এটা তো হচ্ছে আমাদের ওই যে 2n², তাহলে 2 8 18 32 হবে, তাই না? দেখো n এর মান যদি 4 হয়, বুঝতেই পারতেছো ভাইয়া এল এর মানটা কি কি হবে? এল এর মান হবে ওই যে 0
1 2 3। তার মানে এখানে তুমি ওই যে উপস্তরগুলো পাবা, ওগুলো আর লিখতেছি না। এবং এখানে কি পাবা, এইগুলা তো পাবাই, সাথে লাস্টেরটা যেটা পাবা, লাস্টেরটা লিখি। লাস্টেরটা পাবো হচ্ছে -3 -2 -1 0 1 2 3। তার মানে দেখছো টোটাল 7টা পাইছো। সো 7 দুগুণে 14টা, আর টোটাল কক্ষপথে ইলেকট্রন থাকবে হচ্ছে 32টা। সো এই যে এই হিসাবগুলাই, হ্যাঁ, অনেকে দেখলাম চ্যাট বক্সে আনসারও দিয়ে দিছো। এই হিসাবগুলো আসলে দেখা যাবে যে পরীক্ষায় আসতে পারে। অরবিটাল সংখ্যা বুঝো নাই? আচ্ছা, অরবিটাল সংখ্যা এই যে আমি যে বললাম এস কে ভাগ করা যায়, এস মানে একটাই, পি তে কয়টা হয়? 3টা, ডি তে হয় 5টা, এফ এ হয় 7টা। এটাই আসলে অরবিটাল সংখ্যা। এই যে দেখো, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা যতটা 3টা না, অরবিটাল সংখ্যা ততটা। এই যে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা 5টা না, অরবিটাল সংখ্যা 5টা। তাহলে একটু চ্যাট বক্সে কুইক রেসপন্স করে জানাই দাও তো আমরা এখানে সব বুঝছি নাকি। আরো তো দুই একটা एग्जांपल দেখবো, তাহলে ভাই একটু সামনের দিকে আগে যেতাম। কোয়ান্টাম নাম্বার তো হোপফুলি ইজি জিনিসই। আর অন্য কিছু পারি না পারি, এগুলো কিন্তু ভাইয়া পারা উচিত আমাদের, তাই না? এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে কিন্তু। রিটেন বলো, রিটেনে এরকম একটা কোশ্চেন আসছে, n = 4 হলে এটার জন্য বাকি কোয়ান্টাম নাম্বারগুলো নির্ণয় করো, মানে এই সব কিছু বের করো, এইটা এটা এটা এগুলা বের করো, এগুলা। আচ্ছা, তো চলো সামনের দিকে যাই তাহলে। এবার একটু দেখো, এই ধরনের প্রশ্ন আসছে যে আমি একটা করে দিব আর একটা হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ। ধরো কপারেরটা করে দিই, কারণ কপারেরটা আমাদের একটু ঝামেলা লাগে। বললো যে কপারের 20তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো। হ্যাঁ, কপারের 20তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা। এটা একটু খেয়াল করো, খুব ঠান্ডা মাথায় আমরা ব্যাপারটা বোঝার ট্রাই করব। আমাদের এখানে মনে করো কপারের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? 29, তাই না? সেটা কেমন হবে? আর্গন, আশা করি এই ইলেকট্রন বিন্যাসের সাথে পরিচিত আমরা। আর্গনের মধ্যে 18টা ইলেকট্রন থাকে। তারপর আমরা কি 4s1, তারপর হচ্ছে কিন্তু 3d10। এখানে এই ব্যাপারটা বুঝো ভাইয়া, হ্যাঁ, খুব ঠান্ডা মাথায় একটু এই ব্যাপারটা বুঝো। কপারের 18টা ইলেকট্রন তো শুরুতে আর্গনের মতো, হ্যাঁ। 4s1 এ যায় হচ্ছে 19 নম্বর ইলেকট্রনটা, আর 3d10 এ যায় হচ্ছে 20 নম্বর ইলেকট্রনটা। এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। কারণ কি, ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করে, তারপরেই না 3d তে প্রবেশ করে। সো এই জন্য আমাদের এই যে 19 নাম্বার আর 20 নাম্বার, আমরা অনেকে কি করি গন্ডগোল করে, ওই যে 3d আগে না, সো আমরা দেখা যায় যে 3d10 এর যেই এটাকে 19 নাম্বার ধরি। বাট কথাটা কিন্তু ভুল। 19 নাম্বারটা হচ্ছে 4s1 এরটা, আর 30 নাম্বার হচ্ছে 3d10 এরটা। তার কারণ কি, ইলেকট্রন আগে 4s এ যায়, তারপর হচ্ছে যে যায় হচ্ছে 3d তে। ওইটা তো আমাদের আউফবাউ নীতি, একটু পরে আসবে ওইটা। সো এইভাবে এখন একটু তাহলে চিন্তা করো, এই ইলেকট্রনটা আসলে কোন ইলেকট্রন? খুব ঠান্ডা মাথায় যদি চিন্তা করো, 20তম ইলেকট্রন। তাহলে আমরা অরবিটালটা আঁকি। এই যে মনে করো এটা হচ্ছে আমাদের 3d, এটা হচ্ছে 3d। ভাগ কয়টা থাকবে? 5টা। 1 2 3 4 5। তাহলে আসো, 19 নাম্বার ইলেকট্রনটা 4s এ গেল, তাহলে 20 নাম্বার ইলেকট্রন কোনটা? এই যে এইটা হচ্ছে আমাদের আসলে 20 নাম্বার ইলেকট্রনটা। এই যে 18টা শেষ, 19টা শেষ, 20 নাম্বার ইলেকট্রন এখানে এসে বসবে। তারপর একটু খেয়াল করো, বাকিগুলো আমি জাস্ট এঁকে দিচ্ছি অন্য কালার দিয়ে, যাতে না মিক্সড হয়। তারপর এই যে এইভাবে এইভাবে বসে, যারটা বের করতেছি তারটা অন্য কালার দিয়ে রাখছি। সো এই যে এই কালার দেওয়া ইলেকট্রনটাই কিন্তু আমাদের আসলে 20তম ইলেকট্রনটা। তাহলে আসলে এবার বের করে ফেলি। এন কত হবে আমাদের? এন হবে হচ্ছে 3, তাই না? এই যে এন হচ্ছে 3। আর এই যে দেখো এস পি ডি এফ, মানে 0 1 2 3। এল কত হবে? ডি এর জন্য এল হচ্ছে 2। এবার আসো, এম কত হবে? আমি জানি এটা নিয়ে অনেকেরই আমাদের কনফিউশন থাকে, বাট একটু শোনো। কনভেনশনাল নিয়ম অনুযায়ী আমরা সিরিয়ালটা এভাবে ধরে নিই, এই যে -2 -1 0 1 2। তার মানে কি এমটা হবে -2। আমরা সিরিয়ালি এভাবে ধরে নিই। অন্য যেই বইয়ে যা আছে সেটা আপাতত ইগনোর করবা। জাস্ট এটা মনে রাখবা যে আমাদের এখানে এম হচ্ছে -2, হ্যাঁ। মানে আমরা সিরিয়ালটা এইভাবে করব, -2 -1 0 1 2। বা যদি পি থাকে, ধরো পি অরবিটাল আছে, পি এর ক্ষেত্রে সিরিয়ালটা কিভাবে দিবা? -1 0 1, সংখ্যা রেখার মতো। সো এটা করলে তোমার একদম কারেক্ট আনসার হবে, কারেক্ট মার্কস তুমি পাবা, ঠিক আছে। আর দেখো, এসটা আমরা নিব হচ্ছে +½ এখানে কথা আছে, এস আসলে +½ -½ দুইটাই হইতে পারে। কিন্তু ওই যে কনভেনশনাল নিয়ম অনুযায়ী আমরা এই যে উপরের দিকে যে ইলেকট্রনটা, এটাকে ধরি +½ আর নিচে উল্টা যে ইলেকট্রনটা, ওকে ধরি হচ্ছে -½ সো এটা হচ্ছে কনভেনশনাল নিয়ম। সো আমার মনে হয় এটা ফলো করলে সবচেয়ে ভালো হয়। এইভাবে তাহলে ফ্লোরিনের 8 নাম্বার ইলেকট্রনেরটার জন্য আশা করি বের করতে পারবো, ঠিক আছে। 3D নীল কালারেরটা কিভাবে হলো, কিভাবে, কথাটা বুঝিনি আসলে হ্যাঁ ইয়েটা।
m ইকুয়ালস টু প্লাস টু, না না ভাইয়া ও যা বলছি এটাই আসলে, ওই ব্যাপারগুলো আসলে ভুলে যাও, ওই ব্যাপারগুলো ভুলে যাও। এটা মনে রাখবা যে সংখ্যা রেখার মতো, -2 -1 0 1 2, সামনেরটা ভাইয়া +2 হবে নাকি 0 হবে নাকি 1 হবে নাকি এগুলা কিচ্ছু না। এখন ভাইয়া যেটা বলছি ওইটাই। 20তম ইলেকট্রন কি ওইটা বুঝো নাই। আচ্ছা, এই যে 18টা ইলেকট্রন আর্গনে গেল, 4s এ আসলো 19তম ইলেকট্রনটা, আর 3d তে গেল এই যে 20তম, যেটা আমি এই নীল বা পেস্ট কালার এটা দিয়ে যেটা লিখছি সেটা। ঠিক আছে? আচ্ছা, dx dy z ওগুলা জিজ্ঞেস করবে না, এটাই জিজ্ঞেস করবে আর কি মেইনলি। ঠিক আছে? হুন্ডের জন্য তো লাস্টে যাবে না, বিপরীত, হ্যাঁ বিপরীতমুখী হবে তো। ওই যে ধরো আমি তোমাকে দেখাই, দাঁড়াও এই জিনিসটা বলি এখন। ধরো আমাকে যদি এই যে এই কালারের ইলেকট্রন এটার জন্য যদি বের করতে বলতো, এটার জন্য মানগুলা কত হইতো দেখাই, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। n 3 হবে, হ্যাঁ, l কত হবে, l 2 হবে, m কত হবে, m -2 হবে, s তুমি ধরে নাও -1/2, মানে একটা আরেকটার অপোজিট এটা ধরে নিলে আর কি বেসিক্যালি হয়। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এল এর মান যা থাকবে তার মাইনাস দিয়ে শুরু হবে। আচ্ছা, সো চলো তাহলে আমরা সামনের দিকে যাই। আর আমরা তাহলে একটু আগাই, না হলে আজকে এটাতেই পড়ে থাকতে হবে, পরে তোমরা একটু পরে বলবো ভাইয়া নামাজের টাইম হয়ে গেছে। বুঝতে পারছো? আর যাবতীয় কোশ্চেন যদি কিছু এখনো ক্লিয়ার হওয়া বাকি থাকে কিউএনএ বক্সে একটু করে নাও। আপাতত আমি একটু চ্যাটটা না পড়ি, তাহলে দেখা যাবে যে আর সামনের দিকে আগাতে পারতেছি না। আচ্ছা, এখন দেখো আউফবাউ নীতি। আউফবাউ নীতি তো জানোই, ওই যে আমাদের কার মধ্যে আগে প্রবেশ করবে, একটু আগে যেটা নিয়ে কথা বলছি সেটাই, যে আমাদের কেন এই 4s এ আগে প্রবেশ করে 3d এ। তার কারণ কি, আমরা n প্লাস n টা হিসাব করি, n প্লাস n যার কম তার মধ্যে আগে প্রবেশ করবে। সো 4 এর জন্য n কত, 4, আর s যেহেতু, l কত, 0। সো 4 আর 0 যোগ করলে কত আসে, 4, আর 3 মানে কি 3, আর d মানে কি, এই যে দেখো আবার মনে করে দিই, s p d f 0 1 2 3, d মানে হচ্ছে 2। সো 3 এ দিয়ে কত আসতেছে, 5। যেহেতু 4 5 এর চেয়ে ছোট, তার মানে কি ইলেকট্রন আগে 4 এ প্রবেশ করবে, দেন 5 এ প্রবেশ করবে। সো এটা হচ্ছে আমাদের হিসাব নিকাশের ব্যাপারগুলা। আশা করি এগুলো আমরা মোটামুটি বুঝি। আবার যদি বলে 3d আর 4p, হ্যাঁ 3d আর 4p, সো এদেরটাও খেয়াল করো, এদের কি হচ্ছে 3 যোগ 2, এটা তো একটু আগেই বের করলাম 5, আবার 4p 4 যোগ p এর জন্য কত, 1, এটাও কত আসতেছে 5। যদি সমান হয়ে যায় তখন আমরা কি করব, অবশ্যই বলবো যে 4p বেশি শক্তিশালী, মানে কি n যদি কম, n যার কম তারটা। তাহলে নিয়মটা কি, প্রথমে দেখবা যে n প্লাস l টা কার কম, এগুলো এমসিকিউ তে আসে, হ্যাঁ n প্লাস l কারটা কম সেটা দেখবা। সো যারটা কম হবে ইলেকট্রন তার মধ্যে আগে যাবে। তারপর দেখবা যদি সমান হয়ে যায় তখন যার n এর মানটা কম হবে তার কাছে আগে যাবে, এই আর কি। সো এখানে কোশ্চেন আসলে আসলে এই ধরনের জিনিসই আসতে পারে। আচ্ছা, তারপর আমরা একটু সামনের দিকে যাই। এখন হচ্ছে আমরা দেখবো হুন্ডের নীতি। হুন্ডের নীতিতে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে আমাদের এখানে হুন্ডের নীতিটা আশা করি সবার মনে আছে, যে ইলেকট্রন আমরা যখন বসাবো, এটা আমি একটু বলি, মিলাদ হয় না, হ্যাঁ মিলাদের পর কি তবারক দেয়, মিষ্টির প্যাকেট ট্যাকেট এরকম দেয়, মিষ্টি নিমকি জিলাপি এগুলা দেয়। এটা হচ্ছে অনেকটা তবারকের মতো হুন্ডের নীতিটা। মানে এই নিয়মটা হচ্ছে যে মনে করো মিলাদ শেষে সবাই বের হয়ে যাচ্ছে তবারক নিয়ে, তুমি ফার্স্টে সবাইকে কি এক প্যাকেট করে দিবা। এমন না যে এই এইদিকে একজনকে 2 প্যাকেট দিয়ে দিলা আরেকজন পাইলই না, এরকম না। আগে সবাইকে এক প্যাকেট করে দাও। তারপর যদি তোমার খালি থাকে, মানে এক্সট্রা, খালি বলতে এক্সট্রা যদি তবরক থাকে, তাহলে মনে করো তুমি যার সাথে তোমার একটু খাতির বেশি তাকে এক্সট্রা আরেক প্যাকেট দিতে পারো, তাও এটাও সিরিয়ালি আবার প্রথম জন থেকে। তাহলে আমরা কি বুঝলাম, যে আমাদের এখানে হুন্ডের নীতিতে ইলেকট্রন যখন দিব একটা একটা করে বসাবো, আগে সিঙ্গেল সিঙ্গেল বসাবো, এক প্যাকেট করে সবাই পাবে। তারপর যদি আরো এক্সট্রা লাগে তখন আমরা হচ্ছে যে সেটা দিব, এই আর কি। আশা করি হুন্ডের নীতি এরপর থেকে আর জীবনেও ভুলবো না। হ্যাঁ, এটা আমি যখন ছোট ছিলাম, ক্লাস কত 9 10 এ শিখছিলাম নাকি, আচ্ছা কলেজে শিখছিলাম, হ্যাঁ তখন হচ্ছে যে আমাকে আমার এক স্যার শিখাইছিল, ওইটাই অ্যাপ্লাই করলাম আর কি। আচ্ছা, পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি হচ্ছে বেসিক্যালি আগের পেজে যে জিনিসটা দেখাইছি সেটাই, যে দেখো দুইটা ইলেকট্রনের n সমান l সমান m সমান, চারটা কখনোই সমান হবে না, চারটা নাম্বার কখনোই সমান হবে না। বাকি সবকিছু সমান হয়ে গেল, এই চারটা কখনোই সমান হবে না। বুঝতে পারছো? মানে এদের ক্ষেত্রে যদি খেয়াল করো, এসটা একজনেরটা কি -হাফ, আরেকজনেরটা +হাফ, চারটা কখনো সমান হবে না, এই আর কি। আচ্ছা, তো চলো সামনের দিকে যাই। তোমাদের জন্য একটা পোল, খুব সহজ পোল, একটু কষ্ট করে ঝটপট আনসার দিয়ে দিই। কোন কোয়ান্টাম সংখ্যার বিন্যাসটা সম্ভব নয়?
হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এটা বুঝতে পারবা কোনটা সম্ভব নয়। তাহলে পোলটা দিচ্ছি আমরা। আচ্ছা, দেখা যাক পোলের কি অবস্থা আমাদের। হ্যাঁ, ম্যাক্সিমাম কারেক্ট আনসার দিতে পারছি। দেখে বুঝে যায় কিন্তু ভাইয়া, হ্যাঁ, আরো কারেক্ট অপশনটা উপরের দিকে আছে, এই জন্য আমরা পোলটা শেষ করে দিই। এটা আসলে আর বেশি সময় নিয়ে লাভ নাই, খুবই ইজি ছিল, মোটামুটি বেশ ইজি ছিল। কারণ দেখো, 4 এর পর 2 হইছে, ঠিক আছে, এল এর মানটা খেয়াল করো, এল এর মানটা 2। এল এর মান যদি 2 হয় ভাইয়া, মানে এম এর মান -3 কোথা থেকে হবে, তাই না? এল এর মান যত আলটিমেটলি যে -L থেকে +L পর্যন্ত না। সো এটা যদি 2 হয়, তো -3 হওয়ার প্রশ্নই আসে না, এটা -2 -1 এরকম কিছু একটা হবে। সো এটা তো খুবই ইজি ছিল, তাই না? সো এটা দেখে বলে দেওয়া যাচ্ছে। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে এ। এই সবগুলো সিলেক্ট হয়ে গেছে কেন? আচ্ছা, যাকে কারেক্ট আনসার হচ্ছে এ। এবার হচ্ছে আমরা বর্ণালী নিয়ে কথাবার্তা বলবো, এবং আই বিলিভ যে এই টপিকটা সবাই এইচএসসি এর জন্য অনেক ভালো মতো পড়ছি, তাই না? এইচএসসি তে আসার মতো খুবই হট টপিক একটা। তো দেখো, বর্ণালী জিনিসটা বেসিক্যালি কি আমাদের, এগুলা থিওরিটিক্যাল কথাবার্তা বেশি না বলে আমরা, যে এই যে আমাদের যে তাড়িৎ-চুম্বক তরঙ্গ, এইটাকে যে আমরা বিভিন্ন রেঞ্জে ভাগ করছি, এইটা হচ্ছে বর্ণালী। এখন পরমাণুর সাথে বর্ণালীর সম্পর্কটা কি? হ্যাঁ, পরমাণুর সাথে বর্ণালীর সম্পর্ক হচ্ছে ওই যে আমরা বললাম এক একটা কক্ষপথে এক একটা শক্তি থাকে, E1, E2, E3। এখন মনে করো তুমি বাইরে থেকে কোন একটা এনার্জি দিলা, হইতে পারে তাপ শক্তি বা আলোক শক্তি, হ্যাঁ, একটা এনার্জি দিলা। এনার্জি দিলে কি হবে? ইলেকট্রনটা কি করলো? লাফ দিয়ে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে চলে গেল। ঠান্ডা মাথায় শুনো, তুমি বাইরে থেকে এনার্জি দিছো, ইলেকট্রনের কাছে এখন E1 এর থেকে বেশি এনার্জি আছে। সো আলটিমেটলি কি করবে? ওই বেশি এনার্জিটা নিয়ে E2 এনার্জি পাওয়ার পর তো 2 এ চলে যাবে। যদি E3 এনার্জি পায়, মানে তৃতীয় কক্ষপথের সমান, তখন 3 এ চলে যাবে বা 4 এ চলে যাবে, এরকম কিন্তু উপরের দিকে চলে যাবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এটা তো আমরা পড়ছি, তাই না? E = hf বা E = hc/λ, একটু আগেও দেখছি। এই যে দুইটা শক্তি স্তরের যে পার্থক্য, মানে ধরো আমরা ধরলাম যে 4 থেকে ইলেকট্রন গেছে 1 এ, 4 থেকে 1 এ গেছে, তখন তুমি কি করবা? ডেল ইটা কি হবে? E4 - E1। এবং এই যে শক্তির পার্থক্যটা, এই মানটাই হচ্ছে আসলে hc/λ, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের এইটা কি? এইটাই হচ্ছে আমাদের, কি বলবো, এই এই স্লাইড আসলে যত স্টার দিই তত কম। তার কারণ এটা হচ্ছে বলা যায় সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক পরীক্ষায় আসার। আমরা কি করি এখানে? তরঙ্গ দৈর্ঘ্যটা বের করি, ল্যামডাটা বের করি। হ্যাঁ, ল্যামডাটা বের করি কি? আমাদের রিডবার্গ ধ্রুবক মানটা খুবই সুন্দর। আর এইচ এর মান কত? আর এইচ এর মান হচ্ছে 109.678, 109.678 সেন্টিমিটার ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের রিডবার্গ ধ্রুবকের মানটা। আর একটু খেয়াল করো যে, আচ্ছা হ্যাঁ, খুব ভালো প্রশ্ন, জেড স্কয়ারটা কেন, এটাই বলতেছিলাম এখন। জেড স্কয়ার হচ্ছে, আমরা তো নরমালি হাইড্রোজেনের জন্য হিসাব করি। সো হাইড্রোজেনের জন্য জেড এর মান কত? 1 না? এই জন্য আমরা জেডটা লিখি না। বাট হাইড্রোজেন ছাড়া যদি অন্য কোনো পরমাণু বলে, ধরো হিলিয়াম বললো, তখন তুমি এখানে কি লিখতা? 2 স্কয়ার লিখতা। লিথিয়াম বললো 3 স্কয়ার লিখতা, এরকম আর কি, ঠিক আছে? আর এইচ এর মান কি অলওয়েজ কনস্ট্যান্ট নাকি মাঝে মাঝে চেঞ্জ হয়? আচ্ছা, এটা জেনে রাখো, আর এইচ এর মান হাইড্রোজেনের জন্য কনস্ট্যান্ট। আমরা হাইড্রোজেনের জন্য এই মানটা কনস্ট্যান্টলি ইউজ করতে পারবো, এই আর কি। আচ্ছা, তো চলো আমরা সামনের দিকে যাই এবার। হাইড্রোজেন বর্ণালী বেসিক্যালি যা বলছি তাই। কি করছে? একটা টিউবে হাইড্রোজেন রাখছে, রাখার পর তার মধ্য দিয়ে একটা শক্তি দিচ্ছে, এনার্জি দিচ্ছে। এনার্জি দেওয়ার পর কি হইলো? ওই যে কিছু ইলেকট্রন কি করলো? এনার্জি নিয়ে আলটিমেটলি উপরের দিকে চলে গেল। হ্যাঁ, এবং ওই যে ইলেকট্রন যে উপরে দিয়ে গেছে, তার জন্য যে শক্তির পার্থক্য ডেল ই হয়েছে, সেই শক্তির পার্থক্যটার জন্যই তুমি কি পেয়ে গেছো? ওই যে hc/λ, এই জিনিসটা তুমি পেয়ে গেছো। বুঝতে পারছো? শক্তির পার্থক্যের সাথে এটাই হচ্ছে আসলে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা। আসলে আমাদের এতটুকু জিনিসটা জানা থাকলে হবে।
নাবিল, তুমি কি লিখছো আমি আসলে বুঝি নাই জিনিসটা। তুমি কি এটা বুঝাতে চাইছো এই যে এইচএফ থেকে এইচসি বাই ল্যামডা, এটা বুঝাতে চাইছো? এটা তো জানা ফর্মুলা, তাই না? এটা ফিজিক্সেও আছে। এফ সমান কম্পাঙ্ক, এফ কি কম্পাঙ্ক না? কম্পাঙ্ক সমান সি বাই ল্যামডা, আলোর বেগ ডিভাইড বাই ল্যামডা। ল্যামডা কি? তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, আচ্ছা। তো চলো এবার আমরা সামনের দিকে যাই। তালহা গুগল করো ভাইয়া, এগুলা কেউ মুখস্থ করে ঘুরে না। হ্যাঁ, হাইড্রোজেন বর্ণালী আসলে কিভাবে দেখা যায় তার আগে আমরা ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে নিই। 1/λ RH 1/n L² মাইনাস 1/n H²। পরিচয় দিয়ে আসলে কার পরিচয় কোনটা সেটা একটু ঠান্ডা মাথায় শোনো। ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্য, আর এইচ হচ্ছে রিডবার ধ্রুবক। জেডটা এখন আর কেন লিখলাম না? জেড এর মান 1, সো 1² তো 1ই হয়, তাই না? আচ্ছা, এখন একটু খেয়াল করো আমাদের এখানে যে এই যে ওভারঅল যে আমরা দেখতেছি এনএল, এনএল হচ্ছে নিম্ন আর এনএইচ হচ্ছে উচ্চ। ঠান্ডা মাথায় শোনো, এল দিয়ে হচ্ছে লোয়ার বা নিম্ন, আর এইচ দিয়ে হচ্ছে হাইয়ার বা উচ্চ। একটু চিন্তা করো, আমাদের এখানে আশা করি নামগুলো পড়ছি আমরা, যে এনএল এর মান কেমন হইতে পারে? 1 2 3 4 5। তো এন ওয়ানটা বা এন এলটা আসলে কি? ইলেকট্রন কোথায় আসলো, মানে কোন কক্ষপথে আসলো সেটা। আর উচ্চটা যেটা সেটা হলো ইলেকট্রন কোথা থেকে আসলো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। দুইটা জিনিস, একটা হচ্ছে ইলেকট্রন কোথায় আসলো ছোটটা, আর বড়টা হচ্ছে কোন কক্ষপথ থেকে আসছে। উপরের কোন একটা শক্তি স্তর থেকে নিশ্চয়ই আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করো ভাইয়া, শোনো শোনো আমার একটা কথা মনোযোগ দিয়ে শোনো ঠান্ডা মাথায়, যে আমরা যদি পরীক্ষায় আসে রিডবার্গ ধ্রুবকের মান, তুমি এটাই মনে রাখো, যার জন্যই বের করতে বলুক না কেন, 109678। এটা তো বেসিক্যালি প্রতিপাদন করে বের করা হয়েছে। আর পরীক্ষায় এখন পর্যন্ত হাইড্রোজেন ছাড়া আর কারো বর্ণালী বের করতে দেয় নাই, কারো ল্যামডা আসলে বের করতে দেয় নাই। সো এই যে এক্সট্রা জিনিসটা নিয়ে দেখলাম কোয়েশ্চেনে কেউ কেউ মানে চ্যাট বক্সে দেখলাম প্যাড়া খাইতেছো। ওই প্যাড়া নিও না, যতটুকু আসবে ততটুকুই, আগে ওইটা আমরা পারি, তারপর হচ্ছে যে এক্সট্রা ওইসব জিনিস শিখার অনেক টাইম আছে বড় হইলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমরা তো জানি যে ইলেকট্রন যদি এক নম্বরে আসে সেটাকে বলা হয় লাইম্যান সিরিজ, এবং লাইম্যান সিরিজে যে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায় দেখা যায় যে সেটা অতিবেগুনির সাথে মিলে যায়। তারপর যদি ইলেকট্রন আমার আসে হচ্ছে 2 নম্বরে, তাহলে বামার, 3-এ আসলে হচ্ছে প্যাসচেন, 4-এ আসছে ব্র্যাকেট, 5-এ আসলে ফার্ন সিরিজ। সো একটু খেয়াল রাখবা, বামারটা একটু বিশেষভাবে ইম্পর্টেন্ট কেন? তার কারণ বামারটাই হচ্ছে শুধুমাত্র দৃশ্যমান, বামারটাই দৃশ্যমান। বাকিগুলা কিন্তু দেখো অবলোহিত বা অতিবেগুনি, এটা কিন্তু দৃশ্যমান না। বাট বামারটা আমাদের দৃশ্যমান বা খালি চোখে দেখা যায়, এই জন্য বামারেরটা একটু আলাদা করে খেয়াল রাখবা। তাহলে দেখো ইলেকট্রন কি যে কোনো জায়গা থেকে আসতে পারে। যে কোনো জায়গা থেকে যদি আমরা কথার কথা যদি বলি 4-এ আসে, 4-এ আসলে আমরা কি বলবো সেটাকে? বলবো হচ্ছে ব্র্যাকেট সিরিজ। এই যে দেখো n = 4, যেখান থেকে এখন 4-এ কোথা থেকে আসতে পারে? 5 থেকে আসতে পারে, 6 থেকে আসতে পারে, 7 থেকে বা অসীম থেকেও আসতে পারে, সেটাও আমরা দেখবো একটু পরে। এইটা হচ্ছে ভাই, তুমি যদি এটা জাস্ট একটা ছবি দেখার জন্য, বড় হইলে যদি প্র্যাকটিক্যাল করো তখন তুমি এটা দেখবে আর কি। বড় হইলে বলতে ইউনিভার্সিটিতে গেলে যদি ওই ধরনের সাবজেক্টে পড়ো, এই প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টটা আসলে করানো হয়। হ্যাঁ, যে ইমিশন স্পেকট্রাম এটা আসলে চোখে দেখা যায়, এক্সপেরিমেন্ট করে করলে মজা পাবা, যখন বড় হলে করবা, এই আর কি। আচ্ছা, তাহলে দেখো এবার আমরা লাইনের তরঙ্গ দৈর্ঘ্য যে কনসেপ্টটা সেটা একটু বুঝবো। অনেক সময় প্রশ্ন এরকম থাকে যে বামার সিরিজের তৃতীয় লাইন, বামার সিরিজের তৃতীয় লাইন বা থার্ড লাইন, আমরা এই কথাবার্তাগুলো একটু বুঝবো। কারণ কি, এই কথাবার্তাটা বুঝলে আমি আসলে ম্যাথ করতে পারবো। কারণ কি ভাইয়া, দেখো এনএল আর এনএইচ এর মান সবসময় যে সরাসরি দেওয়া থাকবে তা তো না, এই ধরনের কথা দিয়েও তো থাকতে পারে। তাহলে দেখো খুব কমন সেন্স, বামার সিরিজ বলা মানেই এই যে দেখো আমাদের এখানে এনএল কত, বামার সিরিজ মানে হচ্ছে 2 সেকেন্ডটা। আর দেখো বামার সিরিজের তৃতীয় লাইন মানে কি, তুমি এটার সাথে জাস্ট 3টা যোগ করে দিবা, তাহলে তুমি এনএইচ পেয়ে যাবে হচ্ছে 5। তোমাদের কাছ থেকে একটা জিজ্ঞেস করি, ঠিক আছে? আমাকে যদি একটু বলো, সরি, আমাকে যদি একটু বলো প্যাসচেন সিরিজের, প্যাসচেন সিরিজের ফোর্থ লাইন কয় নাম্বার লাইন হবে এটা? এনএল তো বুঝলাম, এনএল কত সেটা বুঝে গেলাম, কমা কমা দিয়ে লিখো এনএল কত আর এনএইচ কত, কমা কমা দিয়ে লিখো একটু। প্যাসচেন সিরিজের ফোর্থ লাইন। আচ্ছা, ভেরি গুড, চমৎকার। আচ্ছা, দেখেন তাহলে এই যে লাইমেন, বামার, প্যাসচেন, প্যাসচেনের জন্য এনএল হচ্ছে 3, আর ফোর্থ লাইন মানে কি 3 প্লাস হচ্ছে 4, সো এটা হচ্ছে 7 নাম্বার লাইনটা।
সো তুমি যে ম্যাথটা করবা রিডবার্স ধ্রুবকের এনএল বসাবা 3, এনএইচ বসাবা 7, ব্যাস ম্যাথ শেষ, ইজি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, সো এবার সামনের দিকে যাই। দেখো এখন ম্যাথ করা কোনো ব্যাপারই না। হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন পঞ্চম থেকে দ্বিতীয় শক্তি স্তরে ধাপান্তরিত হয়, মানে লাফ দেয় আর কি। সো এখানে কি এনএইচ, এটা হচ্ছে এনএল, তার মানে কি হাই, এনএইচ টা কত 5, আর এনএল লো, লোটা কত 2। বলছে যে ধাপান্তরের কারণে নির্গত তরঙ্গ দৈর্ঘ্য কোন সিরিজের কততম লাইন। এখন দেখো কোন সিরিজের, এনএল দেখে আমরা কি সিরিজ বলতে পারি? এই যে দেখো আমরা কিন্তু বামার দেখে বলতে পারতেছিলাম এনএল ইকুয়ালস টু 2, তার মানে কি এখন এনএল সমান 2 দেখে বলতে পারি না এটা হচ্ছে বামার। আর দেখো কততম লাইন, 5 থেকে একটু আগে যোগ করছো না, এখন বাদ দাও, 5 থেকে 2 যদি বাদ দাও পেয়ে যাবে এটা হচ্ছে আসলে থার্ড লাইন। হ্যাঁ, মানে দেখো 2 এর পর 3, 4, 5, থার্ড লাইন এক্স্যাক্টলি। অনেকেই দেখলাম চ্যাট বক্সে লিখেও দিছো, থ্যাংক ইউ। যারা বুঝতে পারতেছো রেসপন্স করবা, তাহলে আসলে ওই টপিকে ওরকম আগানো যায়, দ্রুত যাওয়া যায় যদি রেসপন্স দেখা যায় চ্যাট বক্সে, তখন ধরেই নেওয়া যায় তোমরা এটা পারো, তার মানে আমার কম সময় নিলেও হবে। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে বের করবো ভাইয়া? ওই যে 1/λ ন্যানোমিটারে বের করতে বলছে। সো আর এইচ ইকুয়ালস টু আসবে হচ্ছে কি 1/nl স্কয়ার মাইনাস 1/n h স্কয়ার। সো এটা আসবে 109678 বসাবা, এটা কত হবে 1/2 স্কয়ার মাইনাস 1/5 স্কয়ার, তাই না? এবং এখান থেকে তুমি ল্যামডার যে মানটা সেটা পেয়ে যাবে হচ্ছে 4.369 ইন্টু 10⁻⁷ মিটার। ঠিক আছে, আমরা তো সব এসআই একক নিয়ে কাজ করতেছি না। ধরো এটা তুমি ফার্স্টে মিটারে পাইলা, যেমন এটা তুমি সেন্টিমিটার ইনভার্স না নিয়ে মিটারে মান বসাইলা, ধরো আমরা মিটারে মানটা পাইলাম। এরপর তুমি এটা কি পেয়ে যাবা, ন্যানোমিটারে যেহেতু বলছে 736 ন্যানোমিটার, ন্যানোমিটারে নিয়ে গেলা। মিটার থেকে ন্যানোমিটারে কিভাবে নেয় আশা করি পারি। এম ইকুয়ালস টু কি, যে 1 মিটার সমান ওই যে 10⁹ ন্যানোমিটার, ঠিক আছে? আচ্ছা, লাইনটা আরেকবার বুঝান, মানে কোন সিরিজের কততম লাইন। এই যে দেখো আমাদের এখানে নিম্ন যেই শক্তি স্তরটা সেটা হচ্ছে দ্বিতীয়, হ্যাঁ 2 নাম্বার। তাহলে ওর জন্য ফার্স্ট লাইন কোনটা হবে আমি লিখি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট লাইন কোনটা হবে ইমিডিয়েট পরেরটা, মানে 3 নাম্বারটা। সেকেন্ড লাইন কোনটা হবে 4 নাম্বারটা। থার্ড লাইন কোনটা হবে 5 নাম্বারটা। আশা করি ভাই এবার বোঝা উচিত, ঠিক আছে? আচ্ছা, নির্গত শক্তি কত এটা করে দেওয়া লাগবে এত। দেখেন E ইকুয়ালস টু কি hc/λ, করে ফেলবেন, ব্যাস শেষ। আনসার আপনি যদি মিটারে বসান আনসারটা পেয়ে যাবেন জুলে, এবং আনসারটা খুব সম্ভবত লেখা আছে আমার কাছে, একটু দেখি, 4.55 ইন্টু 10⁻⁹। পরেরটা তো সহজ, hc/λ, তাই না? আর এইচ মিটারে কত একটু চিন্তা করেন ভাইয়া। হ্যাঁ, ওই যে বলছি না আমি রেসিপি বলে দিব, হ্যাঁ দরকার হলে দুই একটা রেসিপি রান্না করেও দিব, কিন্তু খাওয়া লাগবে নিজের। হ্যাঁ, সামনের দিকে যাই এবার। আচ্ছা, সোডিয়াম পরমাণু শক্তি স্তর সংখ্যা কত এটা একটু বলো তো, 30 সেকেন্ড নিব, খুব কুইক একটা বল, একটা দেখি আমাদের বুদ্ধি বিবেক কি বলে। সোডিয়াম পরমাণুর শক্তি স্তর সংখ্যা কত? বুদ্ধি বিবেক দিয়ে কোশ্চেনটার আনসার দিব। আমি কিন্তু আমার কথার মধ্যে হিন্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ম্যাক্সিমাম কারেক্ট আনসার দিচ্ছ, খুব ঠান্ডা মাথায় চিন্তা করবা। সোডিয়াম পরমাণুর শক্তি স্তর সংখ্যা কত, বা যে কোনো পরমাণুর শক্তি স্তর সংখ্যা কত? হ্যাঁ, যে কোনো পরমাণুর শক্তি স্তর সংখ্যাটা আসলে কত? আচ্ছা, চমৎকার, ভালো রেসপন্স। যাক, তোমরা বুদ্ধিমান আছো। ওই যে বলে না বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। আমি যখন বলে দিচ্ছি যে চিন্তা ভাবনা করে উত্তর দিবা, বুঝাই যাচ্ছে যে গতানুগতিক উত্তরটা আসলে হওয়া উচিত না। হ্যাঁ, তাও গতানুগতিক উত্তরে কম ভোট পড়ে নাই, মোটামুটি 3/1 আমরা ওইটাতেই দিচ্ছি। আচ্ছা, পোলটা শেষ করি, এটা নিয়ে আসলে এত সময় নষ্ট করার কিছু নেই। যে জিনিসটা বুঝাতে যাচ্ছিলাম, যে কোনো পরমাণুর জন্য উত্তরটা হবে অসীম। হ্যাঁ, সোডিয়াম পরমাণুর জন্য আমি বুঝতে পারছি তোমার সাইকোলজি। হ্যাঁ, যে সোডিয়াম 11, 2, 8, 1 এভাবে চিন্তা করছো, রাইট? সো ওভাবে ধরে নিছো যে এটা হচ্ছে আচ্ছা 3 নাম্বার শক্তি স্তর। কিন্তু এটা একটু মনে রাখো, যে কোনো পরমাণুর জন্য না, ইভেন হাইড্রোজেনের জন্য এই যে শক্তি স্তর, আচ্ছা একটু খেয়াল করো, ওই অনুসারে তো হাইড্রোজেনের শক্তি স্তর একটা, তাহলে আমরা হাইড্রোজেনের জন্য এগুলা কেন করছি? হাইড্রোজেনের জন্য তাহলে এই যে 2, 3, 4, 5 এগুলা কি কোত্থেকে আসছে? আসলে যে কারোর জন্যই শক্তি স্তর অসীম, আমরা কোনগুলা নিয়ে কাজ করি, যেগুলো আসলে ইলেকট্রন থাকে। একটু চিন্তা করো, এই ইলেকট্রনটাকে যদি আমি দূরে নিয়ে যাই, ধরো এটা হচ্ছে আমার 4, 5, 6, 7, 8,
মনে করো ইলেকট্রনটাকে আমি এই 1 নম্বর ইলেকট্রনটাকে 8-এ নিয়ে আসছি, এই যে এই একটা ইলেকট্রনটাকে যেটা 3-এ আছে 8-এ নিয়ে আসছি, তাই না? তার মানে কি 8-এ নেওয়ার জন্য তো 8 থাকতে হবে। সো আসলে কক্ষপথ থাকে অনেকগুলা, বাট আমরা ইউজ করি কি যতগুলো ইলেকট্রন রাখা যায় ততটা। সো চলেন সামনের দিকে যাই, তাহলে সহজ জিনিস এটা। ল্যামডা ম্যাক্স আর ল্যামডা মিনিমাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা ভর্তি পরীক্ষায় আসা, ডিউ বলো বা রিটেনে বলো, আসা এখন পর্যন্ত অন্যতম ভালো টপিক। হ্যাঁ, আমাদের এই যেটা নিয়ে কথা বলতেছি আজকে, রিডবার্গ ধ্রুবক বা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, তার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা। দেখো ল্যামডা ম্যাক্স আর ল্যামডা মিন কখন কিভাবে বের করা যায়, আমি একটু তোমাকে ঠান্ডা মাথায় একটা কথা চিন্তা করতে বলি। আগে একটু এটা খেয়াল রাখো। ই ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি এইচ সি বাই ল্যামডা। এইচ সি তো ধ্রুবক, তার মানে কি ই হচ্ছে ল্যামডার ব্যস্তানুপাতিক, তাই না? সো কি বলতে পারি, ই যত বেশি ল্যামডা তত কম। এবার তুমি আমাকে বলো, অনেক উঁচা একটা বিল্ডিং আছে, হ্যাঁ অনেক বড় একটা লম্বা বিল্ডিং আছে, 100 তলা। তুমি আছো ধরো ওই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে, তুমি আছো সেকেন্ড ফ্লোরে। এখন তোমার কি এই থার্ড ফ্লোর থেকে আসতে বেশি শক্তি লাগবে, নাকি 100 তলা থেকে আসতে বেশি শক্তি লাগবে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো। যদি এটা মনে রাখতে পারো, ল্যামডা ম্যাক্স ল্যামডা মিনিমাম জীবনে ভুল হবে না, ট্রাস্ট মি। কনসেপ্ট ও কেমিস্ট্রিও বোঝা লাগবে না যদি এই কনসেপ্টটা মনে রাখতে পারো। অবশ্যই আমার কি 100 তলা থেকে নামতে কিন্তু বা উঠতে বেশি শক্তি লাগবে, আর 3 তলা থেকে 2 তলা কিন্তু আমার জন্য ইজি। তাহলে দেখো, শক্তি যদি বেশি লাগে, তরঙ্গ দৈর্ঘ্য কি কম হবে। তার মানে কি আমরা ল্যামডা মিনিমাম কখন বলতে পারি? আবারও একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এখানে আমাদের কি ই বেশি লাগতেছে আর এখানে ই কম লাগতেছে। তার মানে কি আমাদের ই যেখানে বেশি লাগতেছে, ল্যামডাটা সেখানে কম, সো এটা হবে আমাদের ল্যামডা মিনিমাম। আর এইটা যেখানে কম লাগতেছে, ল্যামডাটা সেখানে বেশি, তাই ল্যামডাটা হবে তখন ম্যাক্সিমাম। তাহলে এবার দেখো ল্যামডা মিনিমাম কখন হয়। ল্যামডা মিনিমাম হয় যখন এনএইচটা আছে না, এনএইচ হয় হচ্ছে আমাদের অসীম, ইলেকট্রন যখন অসীম থেকে আসে। দেখো সূত্র কি 1/NH স্কয়ার না, তার মানে 1/পাই এর উপরে স্কয়ার। সো পাই মানে সরি ইনফিনিটির উপর স্কয়ার, ইনফিনিটির উপর স্কয়ার অসীমের উপর স্কয়ার, এটার মানটা কত আসবে? জিরোই তো আসবে। তার মানে আমি যেটা বলতেছি, ল্যামডা মিনিমামের মানটা আসলে হচ্ছে আর এইচ ইন্টু 1/NL স্কয়ার। এনএইচ স্কয়ারটা বাদ কেন যাচ্ছে? ওই যে এইচ হচ্ছে ইনফিনিটি। আর যদি এবার একটু চিন্তা করো, ল্যামডা ম্যাক্সিমাম কত? হ্যাঁ ম্যাক্সিমাম হচ্ছে, আচ্ছা এটা তো 1/মিনিমাম হবে, 1/ম্যাক্সিমাম হবে। আচ্ছা 1/ল্যামডা ম্যাক্সিমাম কত হবে? খেয়াল করছো ওই যে ঠিক পরের শক্তি স্তরটা, ঠিক পরের শক্তি স্তরটা থেকে আসলে কি আমাদের শক্তিটা কি সবচেয়ে কম লাগে? শক্তি সবচেয়ে কম লাগে, তার মানে কি ল্যামডাটা সবচেয়ে, এখানে শক্তি যদি কম লাগে, ই যদি কম হয়, ল্যামডাটা কি সবচেয়ে বেশি হবে। সো ল্যামডা ম্যাক্স আলটিমেটলি কি আর এইচ 1 - NL স্কয়ার, এটা ঠিক আছে। আর নিচেরটা কি হবে? এটা হবে NL প্লাস 1 স্কয়ার। মানে বুঝতে পারছো, ধরো আমি যদি 2 এ আসতে চাই, তার মানে আমি 3 থেকে আসলে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি লাগবে। ধরো আমি যদি 4 এ আসতে চাই, তাহলে 5 থেকে আসলে ল্যামডা ম্যাক্সিমাম। আর যদি 4 এ আমি অসীম থেকে আসি, তাহলে ল্যামডা হচ্ছে মিনিমাম। সেটা মনে রাখবা। জাস্ট বললাম তো, এই এই উদাহরণটা মনে রাখো, পরীক্ষার হলে 1 মিনিট চিন্তা করে নিজেই আসলে ক্র্যাক করে ফেলতে পারবা কারেক্ট আনসারটা আমাদের কি হবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে এটা 15-16 সালে, মানে বেসিক্যালি আমি যেবার ভর্তি পরীক্ষা দিছিলাম তখনই আসছিল। এন্ড একটু বলে রাখি, এটা আসলে ক্যালকুলেটর ছাড়া করতে দিছিল, কারণ কি অপশনগুলো এরকম ছিল, রিডবার্গ ধ্রুবকের মান দিয়ে গুণ দেওয়া লাগে নাই, মানে এরকম ছিল। কথার কথা ধরো 3/4, হ্যাঁ 9/16, এই ধরনের অপশন ছিল। সো দেখো, রিটেনে যদি আসে তখন তো ক্যালকুলেটর দিয়ে করবা, আর যদি রিটেনে না আসে তখন তুমি কি করবা, এমসিকিউ তে যদি আসে অপশন ওইভাবে বের করে দিবা। আচ্ছা দেখো বলছে যে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বামার সিরিজের জন্য কত। তাহলে দেখো একটু মনে করে দেখো, ল্যামডা মিনিমাম কখন হয়? যখন ইলেকট্রন অসীম থেকে আসে। আর বামার সিরিজ মানে কি এনএল, এনএল কত হবে? 2 হবে। ওই যে লাইম্যানের জন্য 1, লাইম্যান বামার পেসচেন। সো আমাদের এখানে ম্যাথ কিভাবে করব আমরা, 1/ল্যামডা। আচ্ছা তরঙ্গ সংখ্যা চাইছে এখানে, তরঙ্গ সংখ্যা সমানই কিন্তু আবার 1/ল্যামডা, আশা করি এটা জানি, ফিজিক্সে পড়ছি। তরঙ্গ সংখ্যা যেই কথা
ওয়ান বাই ল্যামডাও কিন্তু একই কথা। সো আমরা এখানে কি করব দেখো, ঝটপট করে ফেলি, আর এইচ ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস জিরো, তাই না? সো আলটিমেটলি এটা আমরা কি পাচ্ছি, আর এইচ, আর এখানে কত আসতেছে আমাদের, এটা চলে আসতেছে টু স্কোয়ার যেহেতু, সো এখানে আমরা পেয়ে যাব হচ্ছে 4। সো আমরা ওভারঅল যে জিনিসটা দেখলাম যে ইলেকট্রন এখানে আমার যেখান থেকে আসুক না কেন, হ্যাঁ, যদি আমাদের এখানে ল্যামডা আমি মিনিমাম পাইতে চাই সর্বনিম্ন, তখন হচ্ছে যে ফর্মুলাটা হবে এইটা, ঠিক আছে? আচ্ছা, সো আশা করি আমরা এখন পর্যন্ত সব বুঝতে পারছি। একটু চ্যাট বক্সে রেসপন্স জানিয়ে দাও, তাহলে একটু সামনের দিকে যাই। তরঙ্গ সংখ্যার বর্ণালী সংখ্যা কি সেম? না ভাইয়া, বর্ণালী সংখ্যাটা বলতেছি, তরঙ্গ সংখ্যার বিপরীতটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর কি, এই আর কি। চলেন তাহলে সামনের দিকে যাই, একটু পর তো আবার বলবেন ভাইয়া নামাজ আছে, শেষ করেন, ঠিক আছে? আচ্ছা, এবার একটু দেখো, আমরা আমাদের বর্ণালী থেকে লাস্ট যে টপিকটা পড়তেছি সেটা হচ্ছে বর্ণালী রেখার সংখ্যা, হ্যাঁ, কতটা পাবো, মিনিমাম ম্যাক্সিমাম এখনো বুঝেন নাই? একটু কষ্ট করে ভাইয়া ভিডিওটা রিপ্লে দেখে নিব, ঠিক আছে? ম্যাক্সিমাম আসলে রেসপন্স বুঝে গেছে বলছে তো, তাই আমরা একটু টপিকটা সামনের দিকে আগাই। আবার যদি ওইটাই যায় আবার 2-3 মিনিট চলে যাবে, ঠিক আছে? ওয়েভ নাম্বার আর ল্যামডা তো ব্যস্তানুপাতিক, হ্যাঁ এই যে ব্যস্তানুপাতিক। আচ্ছা, তাহলে দেখো, আমরা যে টপিকটা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে তরঙ্গের সংখ্যাটা, মানে অ্যাকচুয়ালি তুমি মানে লাইনের সংখ্যাটা, যে বর্ণালী, ওই যে একজন জিজ্ঞেস করলো না বর্ণালী রেখার সংখ্যা কি এক নাকি, কতগুলা পাবা, সেটা আসলে আমরা এখন বের করব। সো চলো আমরা বের করি। তার আগে একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাকে আমি বলি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। মনে করো ইলেকট্রন 4 থেকে 3-এ আসলো, হ্যাঁ, এই যে এটা হচ্ছে 1 2 3 4, 4 থেকে 3 আসলো, এমন হইতে পারে যে সরাসরি 4 থেকে 1-এ আসছে, তখন তুমি কি বর্ণালী কয়টা পাবা? একটা। এমন হইতে পারে ইলেকট্রন 4 থেকে প্রথমে 3-এ আসছে, তারপর 3 থেকে 2-এ, তারপর 2 থেকে 1-এ। আবার এমনও তো হইতে পারতো ভাইয়া ইলেকট্রন সরাসরি 4 থেকে 2-এ আসছে, তারপর 2 থেকে 1-এ। আরেকটা কি হইতে পারতো, 4 থেকে 3-এ আসছে, দেন 3 থেকে সরাসরি 1-এ। দেখো খুব সহজ একটা সিম্পল কনসেপ্ট, সিম্পল একটা আইডিয়া, হ্যাঁ। কথা হচ্ছে যে আমাদের এখানে ইলেকট্রন 4 3 2 1, এই যে বিভিন্ন কক্ষপথ যে চেঞ্জ করে আসতেছে, কি হচ্ছে আলটিমেটলি 4 থেকে যদি সরাসরি 1-এ আসে, তখন কি সে একটা ল্যামডা দিবে, মানে বর্ণালী দিবে হচ্ছে একটা। এখানে কয়টা দিতেছে? 3টা। এখানে কয়টা দিতেছে? 2টা। আর এখানে 2টা। কিন্তু দেখো, তুমি যদি এখন বলো ভাইয়া বর্ণালী হবে 3 + 1 4, 5 6 7 8, তুমি যদি এটা 8 বলো, উত্তরটা ভুল হবে। কারণ কি ভাইয়া, বর্ণালী তুমি কিছু কিছু বর্ণালী দেখো কমন পড়ে যাবে। সেটা কেমনে কমন পড়ে যাচ্ছে একটু দেখো, এই যে এইটা আর এইটা কমন পড়ে যাচ্ছে, তাই না? তার মধ্যে এদের মধ্যে নিবা তুমি জাস্ট একটা। আবার যদি খেয়াল করো, এইখানেও আমার এইটা আর এটা কমন পড়ে যাচ্ছে, সো তাদের মধ্যেও নিবা একটা। সো বেসিক্যালি 8টা হবে না, 8 থেকে 2 বাদ গেলে 6টা হবে। যারা এই কনসেপ্টটা বুঝো নাই, তাদের আসলে কিছুই লাগবে না আর, তুমি এই ফর্মুলা বা শর্টকাটটা মনে রাখো, সেটাই এনাফ। যদি তুমি কনসেপ্টটা না বুঝে থাকো, পারমুটেশন কম্বিনেশন আর কি, এক জিনিস দুইবার নিব না, হ্যাঁ। আচ্ছা, অনেকে দেখছি কারেক্ট আনসারও দিয়ে দিচ্ছ। এই যে এনএইচ কত এখানে? 6। আর এনএল কত? 1। সো হিসাব করো না, বর্ণালী রেখার সংখ্যা কত হবে? 6 থেকে 1 বাদ, তারপর এখানে কত? 6 থেকে 1 বাদ, আবার 1 যোগ, সো আলটিমেটলি কি 5 6 30, তাই না? এটা কত আসবে? 5 আসবে, আর এটা আসবে 6। 5 6 30, 2 দিয়ে ভাগ, তুমি পেয়ে যাবা 15। সো বেসিক্যালি তুমি 15টা বর্ণালী রেখা এখানে পাবা, হ্যাঁ। সো এটাই হচ্ছে আমাদের এখানে আনসারটা। আশা করি সবাই এটা বুঝতে পারছি। এগুলো মেইনলি আসলে এমসিকিউ তে আসবে। সরি, গলাটা একটু ভেঙে গেছে। এগুলো আসলে এমসিকিউ তে মেইনলি আসবে, রিটেনে এগুলা দিবে না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এইচ হাই আর এল লো বুঝাচ্ছে অবশ্যই। আচ্ছা, সো চলো এবার তাহলে আমরা সামনের দিকে যাই। বিশ্লেষণিক নীতি মানে আমরা বেসিক্যালি এখন ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার নিয়ে একটু কথাবার্তা বলবো। এবং তুমি আমাকে, এখন 22 বাজে তো, ক্লাসটা 30-এ শেষ হওয়ার কথা, তাই না? তুমি আমাকে জাস্ট 10টা মিনিট দাও, আমরা 10টা মিনিটেই নীতি বা ব্যালেন্স রিলেটেড সব বুঝে যাব। এবং পরীক্ষায় আসলে কোশ্চেন এখান থেকে আসবে। তানজিন, কিছুই বুঝো নাই? কোন জায়গাটা বুঝো নাই একটু বলতে পারো? আমি দরকার হলে টপিকটা শেষ করে নিই, তুমি থাকো, সময় দিব তখন, হ্যাঁ। যাদের কোনো পার্টিকুলার টপিকের সমস্যা তারা ক্লাসের পরে 5-10 মিনিট থাকতে পারো, তখন বুঝিয়ে দেব। আপাতত যেহেতু মানুষজন চলে যাবে, আমরা এই টপিকটা বুঝে নিই, শেষ করে দিই একবার। যাদের এক্সট্রা লাগবে তাদেরকে আমি এক্সট্রা টাইম দিব, ঠিক আছে? দেখো, বিশ্লেষণিক নীতি, এটা কি করি আমরা, একপাশে বাটখারা রাখি। বাটখারা তো চিনো সবাই আশা করি, হ্যাঁ। বাটখারা আশা করি কারো চিনতে অসুবিধা নাই। আর এই পাশে কোন একটা কেমিক্যাল রাখি। তো এটা দিয়ে কি করা যায়, বেসিক্যালি অনেক সূক্ষ্ম ভর মাপা যায়।
সূক্ষ্ম ভরটা কি, যে এখানে আমাদের একটা জিনিস থাকে, নাম হচ্ছে রাইডার। ওই রাইডারটা আশা করি অনেকে কেমিস্ট্রি ল্যাবে পরীক্ষা করছো রাইডার দিয়ে। এই রাইডারটা না এই স্কেলের গায়ে এভাবে মুভ করা যায়, অনেকটা স্লাইড ক্যালিপার্সের মতো। ভার্নিয়ার স্কেল থাকে না, যেরকম ছোট স্কেলটা সুন্দর মতো ওই যে ওর গা বরাবর চালানো যায়, ঠিক ওরকম রাইডারটাও এই স্কেলের গা বরাবর চালানো যায়, ঠিক আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করো আমাদের এখানে এই যে বাটখারা রাখলাম, বাটখারাগুলো সাধারণত কতটুকু ভরের হয়, যে দেখা যাচ্ছে যে 10 মিলিগ্রাম, তারপর 2 মিলিগ্রাম এরকম ভরের হয়, কিন্তু 1 মিলিগ্রাম ধরো এরকমও হয়। কিন্তু এর থেকে ছোট যদি ভর হয়, আমরা যখন কেমিক্যাল নিয়ে কাজগুলো করি অনেক সূক্ষ্ম হিসাব করতে হয় আসলে। যদি একটু হিসাব এদিক থেকে সেদিক হয় তখন আসলে গড়মিল হবে। এই জন্য এই সূক্ষ্ম হিসাবটা করার জন্য রাইডারকে ব্যবহার করা হয়। এবার আসলে তাহলে আমরা কনসেপ্টে যাই। রাইডার মানে কোথায় থাকে সেই অনুযায়ী আমাদের ব্যালেন্স হচ্ছে দুই রকমের। রাইডারটা অ্যাকচুয়ালি কোথায় থাকে সেই অনুযায়ী আমাদের ব্যালেন্স হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে আমাদের পলবঙ্গি ব্যালেন্স, যেটা কিনা 100টা দাগ থাকবে আর রাইডার থাকবে বামে। আরেকটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। এই জিনিসটা একটু মনে রাখবো, পলবঙ্গিতে শূন্য বামে আর সার্টোরিয়াসে শূন্য মাঝে, ডানে হচ্ছে 50, বামে হচ্ছে 50। এইটা। আর ম্যাথ করার জন্য আরেকটা যে জিনিস জানা লাগবে সেটা হচ্ছে রাইডার ধ্রুবক। রাইডারকে ক্ষুদ্রতম এক ঘর সরালে যে ভরের তারতম্য হয়, তার মানে আমার কথা হচ্ছে, মনে করো কথার কথা, এখানে রাইডারটা মনে করো এই কয়টা ঘর আছে। সো এই যে আমি এই একটা ক্ষুদ্র ঘর থেকে সরায় এই ক্ষুদ্র ঘরে আনলাম, তার জন্য দেখা যাবে যে নিক্তিটা আছে না, ব্যালেন্সটা, মনে করো এটা এইভাবে ছিল, আমি একটু সহজ একটা চিত্র আঁকতেছি, এইভাবে ছিল। দেখা যাবে কি এই ব্যালেন্সটা এখন একটু উপরের দিকে এইভাবে উঠে গেছে। এই যে ভরের যে তারতম্যটা রাইডারকে সরানোর কারণে হচ্ছে, সেটা হচ্ছে রাইডার ধ্রুবক। ফর্মুলাটা খুবই সহজ, একটু ঠান্ডা মাথায় দেখবা যে আমাদের বইতে 2 দিয়ে গুণ করা ভাগ করা অনেক কিছুই বলা আছে, বাট তুমি আজকে থেকে ওগুলা নিয়ে চিন্তা করবা না। রাইডারের ভরটা আমরা কিভাবে বের করতে পারি, মানে রাইডার ধ্রুবকটা আরসি, রাইডার কনস্ট্যান্ট এভাবে লেখা হয়। রাইডারের ভরকে 50 দিয়ে ভাগ দিয়ে দিবা, পলবঙ্গি হোক আর সার্টোরিয়াস হোক। ধরো রাইডারের ভর হচ্ছে 10⁻³ মিলিগ্রাম, সো রাইডার কনস্ট্যান্ট কি হবে, এটাকে তুমি 50 দিয়ে ভাগ দিয়ে দিবা। ব্যালেন্স যেটাই হোক না কেন, ফার্স্ট চ্যাপ্টার থেকে কি ম্যাথ আসে? হ্যাঁ হ্যাঁ, এই যে ম্যাথ আসলে এইসব ম্যাথ আসে এখন যেটা দেখাচ্ছি। তাহলে দেখো, একটা নিক্তির কথা বলা আছে যার কিনা বিমের শূন্য দাগ মাঝে, বিম মানে এই যে এই স্কেলটা যেটা, যেটার উপরে রাইডারটা চলে, শূন্য দাগ মাঝে, আর দুই পাশে 50টি করে দাগ কাটা। এটার ছবিটা আমি আগে থেকেই দিয়ে দিছি, এই কারণে 50টা দাগ কাটা। হ্যাঁ, রাইডারটা সর্বোচ্চ ডানে রেখে বাম পাল্লায় 10 মিলিগ্রাম ভর বসিয়ে নিক্তিটিকে ভারসাম্যে আনা হলো। তার মানে কি বলছে দেখো, এই যে বাম পাল্লায় রাইডারটা যখন এই যে এই জায়গায় আসছে, ঠিক আছে, সর্বোচ্চ ডানে নিয়ে গেছে, এখান থেকে সর্বোচ্চ ডানে এইখানে নিয়ে গেছে, আর বাম পাল্লায় কি রাখছে তোমার 10 মিলিগ্রাম একটা বাটখারা রাখছে। এরপর দেখলো কি এই ডান পাশ আর এই বাম পাশ লেভেল হয়ে গেছে, মানে সমান হয়ে গেছে, বাটখারায় ওজন মাপে যেমনে। তার মানে আমরা কি বলতে পারি, ডান পাশে আছে শুধুমাত্র রাইডার আর বাম পাশে আছে তোমার বাটখারাটা 10 মিলিগ্রামের। তাহলে রাইডারের নিজস্ব ভর কত হবে, 10 মিলিগ্রাম গেল। আর রাইডার কনস্ট্যান্ট আরসি, এটার মানটা হবে হচ্ছে আমরা এই 10 মিলিগ্রামকে ওই যে ভাগ দেব 50 দিয়ে, m/50। সো এইটাই হচ্ছে আমাদের এখানকার রাইডার কনস্ট্যান্ট। তাহলে ভরটা আমরা কেমনে বের করলাম ভাইয়া, ভরটা বের করলাম হচ্ছে আমাদের এখানে বাম পাশে ছিল বাটখারা, ডান পাশে রাখছো রাইডার, বাম ডান সমান হয়ে গেছে, তার মানে বাটখারার ভর যেটা রাইডারের ভরও সেটা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা তুমি মিলিগ্রামেও রাখতে পারো, আবার চাইলে ওই যে 10⁻³ দিয়ে গ্রামেও নিতে পারো। কখন নেওয়া লাগবে আর কখন না নেওয়া লাগবে সেটা আমরা এখন ম্যাথে দেখবো। দেখো, একটা জিনিস মনে রাখবা, একটু খুব ঠান্ডা মাথায় চিন্তা করো। হ্যাঁ, আমরা সাধারণত বাম পাশে রাখছি হচ্ছে একটা কেমিক্যাল, হ্যাঁ একটা কেমিক্যাল রাখছি, আর ডান পাশে রাখছি ধরো এরকম পিচি পিচি বাটখারা, এই টাইপ কিছু বাটখারা থাকে। এখন একটু চিন্তা করো ভাইয়া, ধরো এই ব্যালেন্সটার যে কোনো একটা দিয়ে যদি বলি, রাইডারটাকে যদি তুমি ডান দিকে সরাও, তখন তুমি আসলে ভরটা কার এড করতেছো, বাটখারার দিকে ভারী করতেছো পাল্লাটা, তাই না? এই যে ধরো, তখন আমাদের এই যে এটাকে যদি তুমি ডান দিকে সরাও, তখন কি এই পাল্লাটা ভারী হয়ে যাবে, এটা বেশি ভারী হয়ে যাবে, আর এটা কি হালকা হয়ে যাবে। একটু ভিজুয়ালাইজ করার চিন্তা করো। আর যদি উল্টাটা করো, রাইডারটাকে যদি তুমি বাম দিকে সরাও, তখন কি হবে, ভারী হয়ে যাবে আসলে এইটা, আর হালকা হয়ে যাবে আসলে ডান পাশেরটা। সো এই কারণে কি বলা হয়েছে, রাইডারকে যদি বাটখারার দিকে সরাও, মানে এই যে বাটখারার দিকে যদি সরাই, তাহলে বাটখারার ভরের সাথে সেটা যোগ করতে হবে।
আর রাইডারকে যদি তুমি বাটখারার বিপরীত দিকে, এই যে অপোজিট দিকে দেখছো না, অপোজিট দিকে সরালে কি হবে, তখন বাটখারাটা উপরের দিকে চলে যাবে। হ্যাঁ, তখন তোমার মাইনাস করতে হবে। সো দিন শেষে একটাই কথা, যে তুমি ডান দিকে সরালে হচ্ছে প্লাস, আর বাম দিকে সরালে হচ্ছে মাইনাস। ঠিক আছে? আচ্ছা, এখন আসো জাস্ট ঝটপট আমরা ম্যাথটা দেখে ফেলি। আমাদের এটা হচ্ছে আজকে লাস্ট ম্যাথ, এবং ম্যাথটা যদি একটু খেয়াল করি, নিত্যের বিমের শূন্য মাঝখানে, মানে এটা দেওয়াই আছে, ঠিক আছে, মোট দাগ 100টা, মানে বামে 50টা, ডানে 50টা, 10 মিলিগ্রামের রাইডার ব্যবহার করা হয়েছে। সো তুমি এখানে বুঝতেই পারতেছো 10 মিলিগ্রাম রাইডার সবার আগে কি করতে পারো, আরসিটা বের করে ফেলতে পারো, তাই না? আরসি বের করলে কত আসবে? আরসি বের করলে আসবে হচ্ছে এখানে আমাদের 10/50, একটু আগে যা করছি তাই, তাই না? আচ্ছা, তারপর দেখো আমরা তো এটা রাইডার কনস্ট্যান্ট বের করলাম, এবং এটা তোমার সুবিধা কি, সুবিধা হচ্ছে তুমি যদি এখনই এটাকে গ্রামে নিয়ে রাখো, গ্রামে আনসারটা আসবে হচ্ছে এত। ভাইয়া কেন গ্রামে নিলাম, তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে, কেন গ্রামে নিলাম? একটু খেয়াল করছো বাটখারা গুলা যে 25, 10, 1, 200 মিলিগ্রাম মিলিগ্রাম মিলিগ্রাম, তার মানে তোমার কি উচিত পুরো কাজটাই আসলে গ্রামে করা, তাহলে সুবিধা। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো বাম পাল্লায় বস্তু রেখে ডান পাল্লায় কোন কোন বাটখারা গুলা দিচ্ছে, মানে আমরা যদি বাটখারা গুলার টোটাল ভর হিসাব করি কত আসে দেখো, 25, 10, 1 গ্রাম, আর মিলিগ্রাম গুলাকে তো একসাথে এই যে 250 আর হচ্ছে যে 20, এগুলাকে কি একসাথে কিসে নিতে হবে, 10 ইনভার্স 3 দিয়ে একসাথে গ্রামে নিতে হবে, তাই না? আচ্ছা, আর আমাদের রাইডার ধ্রুবক তো কি দেখো, এবার আসো আমাদের 1 আর 2 এর মধ্যে কথা। 18 ঘর ডানে আর 18 ঘর বামে সরানো হয়েছে। হ্যাঁ, 18 ঘর ডানে যদি সরানো হয় তখন কি বলা হয়েছে, প্লাস, আর যদি বামে সরানো হয় তখন হচ্ছে মাইনাস। তুমি জাস্ট কি করবা, এই রাইডার কনস্ট্যান্ট যেটা বের করছো না, এই রাইডার কনস্ট্যান্টের সাথে যোগ দিবা 18, তাহলে এটা কোনটা, যদি ডানে সরাই, আর যদি আমরা বামে সরাই, মানে একসাথে আমাদের দুইটা ম্যাথ হয়ে গেল। পরীক্ষায় তোমাদের এখন কোয়েশ্চেন যেটা নিয়ে আসে সেটা নিয়ে তোমরা পারবা আর কি। মনে করো আমাদের এই যে উইকলি এক্সাম হবে না, উইকলি এক্সামে তো এটা থেকে একটা প্রশ্ন থাকবেই বলাই যায়, এই চ্যাপ্টার থেকে তো আসলে দেওয়ার মতো কোয়েশ্চেন এইগুলাই, তখন কি হবে, মাইনাস হবে। সো রাইডার কনস্ট্যান্টটা এই কারণে আমরা আগেই গ্রামে নিয়ে নিচ্ছি, তাহলে দেখো এটাও গ্রামে, এই উত্তরটাও গ্রামে, এই উত্তরটাও গ্রামে, তিনটাই তুমি গ্রামে পাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, সো আমি একটু আনসারটা বলে দিই। এখানে আনসার পাবা খুব সম্ভবত 36.27 গ্রাম, আর এখানে আনসার পাবো হচ্ছে 36.26 গ্রাম। দেখো খুবই কম তারতম্য, রাইডার অনেক হালকা না, সো ব্যালেন্সিংটা এইভাবেই হবে। এই তো। হ্যাঁ, রাইডারের ভর যেটা আছে, ওই রাইডার কনস্ট্যান্ট যেটা, সেটার সাথে দাগ সংখ্যা গুণ দিবা, দেন এটা হচ্ছে যোগ করে দিবা। ঠিক আছে? এই তো, এটা ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ। আর কারো যদি কিছু টুকটাক জিজ্ঞেস করার থাকে, দেখতেছিলাম যে মানে কোনো টপিক যদি রিপিট করা লাগে তাহলে বলতে পারো, এমনিতে মোটামুটি আমাদের মেইন ক্লাস শেষ।